গুড মর্নিং আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ। আজকে আমি অ্যাডভার্ব সম্বন্ধে তোমাদের একটু আলোকপাত করব। আমরা এখন পার্টস অফ স্পিচের চ্যাপ্টারটা ধরেছি, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, এইগুলো সম্বন্ধে আমি আলোচনা করেছি। আজকে যেটা আলোচনার বিষয় অ্যাডভার্ব। অ্যাডভার্বও কিন্তু পার্টস অফ স্পিচের মধ্যে যে একটা অংশ, একটা পার্ট, এরও গুরুত্ব নেহাত কম নয়। তার জন্যে অ্যাডভার্বটাও আমাদের একটু ভালোভাবে শিখতে হবে। অ্যাডভার্ব কোথায় কোথায় বসে এবং কাকে কাকে মডিফাই করে, সেই জিনিসগুলো আমাদের জানতে হবে। প্রথমেই বলবো যে অ্যাডভার্ব কাকে বলে, এটা আমাদের জানার দরকার আছে। অ্যাডভার্ব হচ্ছে যে ওয়ার্ড কোনো ভার্ব, অ্যাডজেক্টিভ কিংবা অ্যাডভার্বের অর্থকে সীমাবদ্ধ করে, অর্থাৎ মডিফাই করে, তাকে অ্যাডভার্ব বলে। আমরা নাউন কাকে বলে, প্রোনাউন কাকে বলে, অ্যাডজেক্টিভ কাকে বলে, ভার্ব কাকে বলে এবং তাদের ভাগগুলো আমরা ইতিমধ্যে জেনেছি। এবার অ্যাডভার্ব সম্বন্ধে আমাদের কিছুটা জানতে হবে। আচ্ছা, অ্যাডভার্ব আমরা তো সাধারণভাবে জানি যে অ্যাডভার্ব এমন একটা ওয়ার্ড যে অ্যাডজেক্টিভকে মডিফাই করবে, ভার্বকে মডিফাই করতে পারে এবং অ্যাডভার্বকেও করতে পারে। আমি এখানে তিনটে প্রথমে উদাহরণ দিলাম। যেমন ধরো, হি রানস ফাস্ট, সে দ্রুত দৌড়ায়। এখানে এই ফাস্টটা ভার্বকে মডিফাই করছে, অর্থাৎ সে কীরমভাবে ছুটছে সেটা এখানে বোঝাচ্ছে ফাস্ট, যার জন্য ফাস্টটা এখানে অ্যাডভার্ব। আবার দেখো, হি রানস ভেরি ফাস্ট, সে খুব দ্রুত দৌড়ায়। খুব, এই যে ভেরি, ফাস্টটা তো একটা অ্যাডভার্ব ছিলই এবং একে আবার মডিফাই করছে, একে আবার বিশেষিত করছে। সেটা কে না, ভেরিটা। তাহলে এখানে অ্যাডভার্বের অ্যাডভার্ব, অর্থাৎ ভেরিটা হচ্ছে এখানে অ্যাডভার্ব। আর একটা দেখো, হি ইজ এ ভেরি স্ট্রং বয়, সে একজন খুব বলবান ছেলে। তাহলে স্ট্রংটা আমরা জানি অ্যাডজেক্টিভ, এই যে বয়টাকে বিশেষিত করছে অ্যাডজেক্টিভ, আমরা আগেই পড়েছি। তাহলে এই অ্যাডজেক্টিভকে আবার ভেরিটা মডিফাই করছে, এইটা অর্থটাকে আবার সীমাবদ্ধ করছে কে না, ভেরিটা। তাহলে ভেরিটা দুটো জায়গায় বসছে, একটা হচ্ছে অ্যাডভার্বকে মডিফাই করছে, আবার এখানে অ্যাডজেক্টিভকে মডিফাই করছে, যার জন্য এটাও একটা অ্যাডভার্ব। তাহলে আমরা বুঝলাম কি না, কোনো ওয়ার্ড যদি কোনো ভার্ব, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বকে মডিফাই করে, তাহলে আমরা তাকে অ্যাডভার্ব বলব। সাধারণত আমরা লক্ষ্য করেছি কোনো সেন্টেন্সে যে ভার্ব আছে, সেই ভার্বকে কখন, কোথায়, কিভাবে, কেন, কখন, কোথায়, কিভাবে, কেন, এই তিনটে প্রশ্নবোধক ওয়ার্ড দিয়ে যদি আমরা জিজ্ঞাসা করি, যে উত্তরটা পাওয়া যাবে সেটা সাধারণত অ্যাডভার্ব হয়। ভার্বকে কখন, হোয়েন, হোয়ার, হাউ, হোয়াই, এই চারটে দিয়ে জিজ্ঞাসা করলে আমরা যে উত্তরটা পাবো সেইগুলো হচ্ছে অ্যাডভার্ব। যাই হোক, আমরা একটু বিস্তারিতভাবে আর আলোচনা করব। আচ্ছা, এই প্রসঙ্গে একটা কথা বলে রাখা ভালো, যে সাধারণত অ্যাডজেক্টিভের শেষে এলওয়াই যোগ করে অ্যাডভার্ব করা হয়। যেমন ধরো, স্লো, SLOW, স্লোটা হচ্ছে অ্যাডজেক্টিভ, তার সঙ্গে এলওয়াই যোগ করে অ্যাডভার্ব হলো। কুইক, QUICK, কুইক, তার সঙ্গে এলওয়াই যোগ করে অ্যাডভার্ব করা হয়েছে। আবার যাদের শেষে, যে সমস্ত অ্যাডজেক্টিভের শেষে ডবল এল আছে, সেখানে কেবলমাত্র ওয়াই যোগ করলেই হবে। যেমন ফুল, FULL, ফুল থেকে ফুললি, FULLY, ঠিক আছে। আচ্ছা, এইবার আমরা যেটা আসবো
সেটা হচ্ছে যে এই যে আমরা জানলাম কি যে ওয়ার্ড কোনো ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্বকে মডিফাই করে, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্বের অর্থকে সীমাবদ্ধ করে, অর্থাৎ তাকে বিশেষিত করে, সেইগুলোই হচ্ছে অ্যাডভার্ব। এছাড়াও কিন্তু বন্ধুরা অ্যাডভার্বের কিন্তু সুদূর প্রসারী একটা জার্নি আছে। এরা কিন্তু প্রিপোজিশন এবং কনজাংশনকেও মডিফাই করতে পারে। কীরকম? যেমন ধরো, আই অ্যাপিয়ার্ড দেয়ার জাস্ট আফটার হিজ অ্যারাইভাল। এখানে এই যে আফটার হচ্ছে প্রিপোজিশন, তাহলে প্রিপোজিশনকে মডিফাই করছে কে? জাস্ট। এখানে কিন্তু এই জাস্ট অ্যাডভার্ব, তাহলে প্রিপোজিশনকেও মডিফাই করতে পারে। সিমিলারলি কনজাংশনকেও মডিফাই করতে পারে। যেমন ধরো এখানে দিয়েছি, হি ডিড নট কাম টু স্কুল অনলি বিকজ হি ওয়াজ ইল। হ্যাঁ, সে স্কুলে আসতে পেরেছিল না কেবলমাত্র কারণ হচ্ছে কি সে অসুস্থ ছিল। এই যে বিকজ কথাটা হচ্ছে কনজাংশন। এই যে বিকজ ওয়ার্ডটা, এটা হচ্ছে কনজাংশন, দুটো সেন্টেন্সে যুক্ত করছে। আর একে মডিফাই করছে অনলি। অনলিটা অন্য ক্ষেত্রেও বসতে পারে, কিন্তু এক্ষেত্রে এই কনজাংশনকে মডিফাই করছে। তাহলে এখানে জাস্ট এই ওয়ার্ডটা প্রিপোজিশনকে মডিফাই করছে, আর অনলি এই ওয়ার্ডটা বিকজকে মডিফাই করছে। তাহলে আমরা কি জানলাম? যে প্রিপোজিশন কেবলমাত্র ভার্ব, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বকে নয়, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্বকে শুধু নয়, আমরা প্রিপোজিশন, কনজাংশনকেও অ্যাডভার্ব মডিফাই করতে পারে। এখানে দেখো, আমরা আর একটা জিনিসে চলে আসব অ্যাডভার্ব সম্বন্ধে। অ্যাডভার্বকে আমরা মূলত 4 ভাগে ভাগ করতে পারি। 4 ভাগ। তোমাদের শেখার জন্য, শিখতে সুবিধার জন্য আমরা 4টে ভাগে ভাগ করছি। তারা কি কি? সিম্পল অ্যাডভার্ব, ইন্ডিকেটিং অ্যাডভার্ব, অ্যাডভার্ব ডিনোটিং নাম্বার অ্যান্ড অ্যামাউন্ট, আর একটা হচ্ছে এমফ্যাসিসিং। এই 4টে শ্রেণীতে আমরা অ্যাডভার্বকে ভাগ করতে পারি। এবার একটু আলোচনা করা যাক সেই জিনিসগুলো কীরকম। যেমন প্রথমে যেটা ছিল সিম্পল অ্যাডভার্ব। সিম্পল অ্যাডভার্বকে আবার নিম্নলিখিতভাবে যদি আমরা ভাগ করে নিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হয়। যেমন প্রথমে হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার, অর্থাৎ যখন কোনো ওয়ার্ড সেন্টেন্সে অ্যাডভার্ব হিসেবে বসছে, তার ধরনটা বোঝায়। যেমন দে লিভ পিসফুলি, তারা শান্তির সঙ্গে বসবাস করে। তাহলে এখানে আমরা একটা প্রশ্ন করতে পারি, লিভ বসবাস করে কীভাবে? না শান্তির সঙ্গে, পিসফুলি কথাটা হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। কিংবা ধরো, হি ডিড দ্য সাম ইজিলি, সে অঙ্কটি খুব সহজভাবেই করে ফেলেছিল। কীভাবে করে ফেলেছিল? সহজভাবে, এটাও একটা ম্যানার। আবার হি স্পিক্স জেন্টলি, সে মৃদুভাবে, ভদ্রভাবে কথা বলছে। এই যে জেন্টলি, এই কথাটাও কিন্তু অ্যাডভার্ব অফ ম্যানারের মধ্যে পড়ছে। এই ধরনের যে অ্যাডভার্বগুলো, সেগুলো অ্যাডভার্ব অফ ম্যানারের মধ্যে পড়ছে। বোঝা গেল? আচ্ছা, এরপর হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম, সময় সংক্রান্ত। সময় সংক্রান্তটা কীরকম? যেমন ধরো, হি কামস হেয়ার ডেইলি, সে এখানে প্রতিদিন আসে, কারণ সময়ের ব্যাপারটা বোঝাচ্ছে। আবার হি কেম আর্লি, সে সকাল সকাল চলে আসে, এই আর্লি। কিংবা ধরো, হি কামস হেয়ার এভরি উইক, সে প্রতি সপ্তাহে আসে। এখানে ডেলি, আর্লি, এভরি উইক, এইগুলো হচ্ছে অ্যাডভার্ব অফ টাইমের মধ্যে পড়ছে। এই ধরনের যে অ্যাডভার্বগুলো আমরা পাই, সেগুলো অ্যাডভার্ব অফ টাইমের মধ্যে পড়বে। এরপর আসছি অ্যাডভার্ব অফ প্লেস। অ্যাডভার্ব অফ প্লেসটা কি? অ্যাডভার্ব অফ প্লেস কথাটা থেকেই বুঝতে পারছো যে কোনো স্থান সংক্রান্ত হবে। যেমন ধরো, হি কেম হেয়ার, সে এখানে আসে। হি কেম হেয়ার, এই যে হিয়ার কথাটা, আসে, কোথায় আসে? হিয়ার, এখানে।
এই যে আমি প্রথমে বলেছিলাম যে কখন, কোথায়, কিভাবে, কেন, এই চারটে প্রশ্ন মাথায় রাখবে। এই চারটে প্রশ্ন যে কোনো একটা দিয়ে যদি ভার্বকে প্রশ্ন করে উত্তর পাই, সেইটাই হয়ে যাবে অ্যাডভার্ব। সাধারণত খুব সহজভাবে বোঝার জন্য আমি বলছি। সেই অ্যাডভার্বগুলোকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করা, সেইগুলো আমি বলছি। ঠিক ওই চারটের মধ্যে কিন্তু পড়বে, কখন, কোথায়, কিভাবে, কেন। এক্ষেত্রে যেমন সে এখানে এসেছিল, কোথায় এসেছিল, হিয়ার, এটা হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেসের মধ্যে পড়ছে। তারপর ধরো দে গো দেয়ার, তারা সেখানে গিয়েছিল। তারা কোথায় গিয়েছিল, তা দে গো দেয়ার, তারা সেখানে যায়। কোথায় যায় না, সেখানে, এটাও অ্যাডভার্ব অফ প্লেসের মধ্যে পড়ছে। আচ্ছা, এরপর চলে আসো অ্যাডভার্ব অফ রিজন। অ্যাডভার্ব অফ রিজন, কারণ। যেমন ধরো এখানে উদাহরণস্বরূপ বলছি আমি, হি দেয়ারফোর লেফট দ্য জব, সে এই চাকরিটা এই জন্য ছেড়ে দিয়েছিল। একটা কারণ বোঝাচ্ছে, কিছু একটা কারণ ছিল দেয়ারফোর। এই দেয়ারফোরটা হচ্ছে অ্যাডভার্ব অফ রিজন। ওই যে কেন, আমি বলেছিলাম কখন, কোথায়, কিভাবে, কেন। আচ্ছা, আই লেফট দ্য প্লেস, সুতরাং আমি জায়গাটা ছেড়ে চলে গিয়েছিলাম। এই যে শো কথাটা, সুতরাং এই শোটা হচ্ছে অ্যাডভার্ব অফ রিজন। আর একটা এই ধরনের উদাহরণ আমরা দিতে পারি, হেন্স হি ইজ আনএবল টু গো। হেন্স হি ইজ আনএবল টু গো। একইভাবে হেন্সটা হচ্ছে অ্যাডভার্ব অফ রিজনের মধ্যে পড়ছে। এই ধরনের যে অ্যাডভার্বগুলো সব অ্যাডভার্ব অফ রিজনের মধ্যে পড়বে। আর একটা আসা যাক, খুব ইন্টারেস্টিং এটা, অ্যাডভার্ব অফ অ্যাফার্মেশন অ্যান্ড নেগেশন। অর্থাৎ হ্যাঁ সূচক আর একটা না সূচক জিনিস আছে। এইখানে যেমন ধরো শিওরলি হি উইল কাম, সে নিশ্চিত করে বলছে অবশ্যই সে আসবে। এই যে শিওরলি অ্যাফার্মেশন দিচ্ছে, এইটা হচ্ছে অ্যাডভার্ব অফ অ্যাফার্মেশন। আবার দেখো, আই ডু নট নো হিম, আমি তাকে জানি না। এই যে নট, নেগেশন, এটা কিন্তু অ্যাডভার্ব অফ নেগেশন হচ্ছে, অ্যাডভার্ব অফ অ্যাফার্মেশন এবং অ্যাডভার্ব অফ নেগেশন। আচ্ছা, এই নটটা কিন্তু অ্যাডভার্ব আর নোটা কিন্তু অ্যাডজেক্টিভ, এটা খেয়াল রাখতে হবে। নো মানে না, নট মানেও না, কিন্তু নটটা অ্যাডভার্ব, নোটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আচ্ছা, আর একটা অ্যাডভার্ব আছে ইন্ট্রোডাক্টরি অ্যাডভার্ব। ইন্ট্রোডাক্টরি অ্যাডভার্ব, এটা সম্বন্ধে আমাদের কিছু বুঝতে হবে। এটা কি, যেমন ধরো আমরা দেয়ার মানে জানি সেখানে, হিয়ার মানে হচ্ছে এখানে, কিন্তু এখানে দেয়ার এবং হেয়ারটা সেই অর্থে ব্যবহার হচ্ছে না। যেমন ধরো আমি বলছি দেয়ার লিভড এ রিচ ম্যান ইন দিস ভিলেজ, এই গ্রামে একটা ধনী লোক বাস করত। এখানে দেয়ারের কোনো সেখানে বলে কোনো উল্লেখ থাকছে না, এটাকে সেন্টেন্সটা আরম্ভ করার জন্য ইন্টারোগেটরি দেয়ারটা ব্যবহার করা হয়েছে। এবং আর একটা জিনিস খেয়াল রাখতে হবে, দেয়ার বা হেয়ার দিয়ে যখন স্টার্ট হবে তারপর কিন্তু ভার্বটা বসে। যখন দেয়ারটা ইন্টারোগেটরি হিসেবে ব্যবহার হবে সেটা সেন্টেন্সের প্রথমে হবে, হেয়ারের ক্ষেত্রেও তাই, এবং তার পরপরই ভার্বটা বসবে। যেমন দেয়ার ইজ এ ভিলেজ, দেয়ার ইজ এ ভিলেজ, হ্যাঁ, ভিলেজ দেয়ারটা দিয়ে স্টার্ট হয়েছে, ইজ তারপরই ভার্বটা বসছে। একইভাবে হেয়ার ইজ এ ম্যান ওয়েটিং ফর ইউ, মানে একজন মানুষ তোমার জন্য অপেক্ষা করছে। এখানে হেয়ার বলতে এখানে নয়, কিন্তু একজন মানুষ তোমার জন্য অপেক্ষা করছে, সেখানে হেয়ার দিয়ে স্টার্ট করে যায়। এইগুলোকে বলে ইন্ট্রোডাক্টরি হেয়ার। তাহলে ইন্ট্রোডাক্টরি দেয়ার এবং ইন্ট্রোডাক্টরি হেয়ার, এটা সম্বন্ধে আমরা বুঝলাম, এগুলো অ্যাডভার্ব হিসেবে ব্যবহার হচ্ছে। এছাড়া যেটা আমি আসবো সেটা হচ্ছে ইন্ডিকেটিং অ্যাডভার্ব। তাহলে বুঝতে পারছো বন্ধুরা অ্যাডভার্ব কত রকমের হতে পারে। আমরা ভাবতে হয় কুইকলি, স্লোলি, ফাস্ট, হ্যাঁ, এইগুলো, কিংবা ধরো অ্যাডজেক্টিভকে যে মডিফাই করছে সেইগুলো, কিংবা অ্যাডভার্বকে যেগুলো মডিফাই করছে সেইগুলো, হ্যাঁ সেগুলো তো আছেই। এছাড়াও অ্যাডভার্বকে নানাভাবে ভাগ করা যায়, এবং সেইগুলো সম্বন্ধে যদি তোমাদের একটা
ক্লিয়ার সেন্স থাকে, তাহলে তোমরা সহজেই বলে দিতে পারবে এখানে এটা অ্যাডভার্ব। অর্থাৎ অ্যাপ্লিকেশনটার উপর খুব গুরুত্ব দিতে হবে। যে কোনো সেন্টেন্সে একই ওয়ার্ড কখনো নাউন হিসেবে বসছে, কখনো আবার ভার্ব হিসেবে বসে, আবার একই ওয়ার্ড কখনো অ্যাডজেক্টিভ হিসেবে বসছে, কখনো আবার অ্যাডভার্ব হিসেবে বসছে, এরকমও দেখা যায়। সুতরাং অ্যাপ্লিকেশানটার ওপর কিন্তু আমাদের সবসময় খেয়াল রাখতে হবে, সেন্টেন্সের কী হিসেবে তার ফাংশানটা হচ্ছে, সেই অনুযায়ী কিন্তু পার্টস অফ স্পিচটা তোমায় বলতে হবে। সবসময় নাউন একটা ওয়ার্ড, সেটা যে কোনো জায়গাতেই আমি যদি সেই ওয়ার্ডটা দেখতে পাই নাউন বলে দেবো, তা কিন্তু নয়। যেমন যদি বলি, একটু অন্য প্রসঙ্গে চলে যাচ্ছি, গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, আমাকে এক গ্লাস জল দাও, ওখানে ওয়াটারটা নাউন। কিন্তু যদি বলি ওয়াটার দ্য প্ল্যান্ট, গাছে জল ঢালো, সেখানে ওয়াটারটা ভার্ব হিসেবে ব্যবহার হচ্ছে। তাহলে একই ওয়াটার এই শব্দটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে অ্যাপ্লিকেশান হচ্ছে। সুতরাং এই অ্যাডভার্বের ক্ষেত্রেও কিন্তু তাই, অধিকাংশ পার্টস অফ স্পিচের ক্ষেত্রে কিন্তু সেই জিনিসটা চলে আসে। এমন নয় যে আমি এই পার্টস অফ স্পিচ হিসেবেই যে কোনো জায়গায় দেখতে পাবো, তা নয়। এটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে অ্যাপ্লাই হতে পারে, সেই দিকেও খেয়াল রাখতে হবে। যাই হোক, আমরা চলে এলাম কিছু ইন্ডিকেটিং অ্যাডভার্ব। একে আবার 3 ভাগে ভাগ করা যায়: ইন্টারোগেটিভ অ্যাডভার্ব, রিলেটিভ অ্যাডভার্ব, আর হচ্ছে এক্সক্লেমেটরি অ্যাডভার্ব। ঠিক আছে? আচ্ছা, উদাহরণস্বরূপ বলতে পারি ইন্টারোগেটিভ অ্যাডভার্ব কীরকম না, ইন্টারোগেটিভ কথাটা থেকেই তোমরা বুঝতে পারছো এটা প্রশ্নমূলক। যেমন ধরো, হোয়েন ডু ইউ গো টু বেড, তুমি কখন শুতে যাবে, তুমি কখন শুতে যাও, হোয়েন ডু ইউ গো টু বেড, তুমি কখন বিছানায় যাও। তাহলে এটা এই হোয়েনটা দিয়ে আমি প্রশ্ন করছি। তার মানে কি, অ্যাডভার্ব অফ টাইম, টাইমের মধ্যে পড়ে যাচ্ছে হোয়েন। সে বলেছিলাম না যে কখন, কোথায়, কিভাবে, কেন, তুমি যেখানেই যাও না কেন ওই 4টে প্রশ্নের মধ্যে ঠিক ঘুরে ফিরে আসবে। কিন্তু এইটা একটা দারুণ সূত্র, এটা বুঝতে হবে। যেমন কথা প্রসঙ্গে এটা বলে দিই, যেমন একটা সেন্টেন্সকে ভার্বকে যদি কে দ্বারা প্রশ্ন করো, তার যে উত্তর পাওয়া যাবে সেটা সাবজেক্ট। আবার ভার্বকে যদি কী বা কাহাকে দ্বারা প্রশ্ন করো, যে উত্তর পাওয়া যাবে সেটা হচ্ছে অবজেক্ট। তেমনি ভার্বকে কখন, কোথায়, কিভাবে, কেন, এই 4টে প্রশ্নের যে উত্তরগুলো পাওয়া যাবে সেগুলো হচ্ছে অ্যাডভার্ব। সেই যে অ্যাডভার্বগুলো তারা কী কী হিসেবে বসছে, কত রকম হচ্ছে, সেই ফাংশনগুলো আমি বোঝাচ্ছি। আচ্ছা, আবার দেখো, দেয়ার ইজ দ্য প্লেস হোয়ার আই ওয়াজ বর্ন। মানে আমি কোথায় জন্মেছিলাম সে তার কথাটা বলছি। এই যে প্লেস, অ্যাডভার্ব অফ প্লেস যেটা শিখেছি, এই প্লেসটা, এই যে দেয়ার ইজ দ্য প্লেস, এই সেন্টেন্সটা সঙ্গে আই ওয়াজ বর্ন, এটা একটা রিলেশন তৈরি করছে। কে না, হোয়ার। আর এই যে হোয়ার, এইটা এর অ্যান্টিসিডেন্ট অনুযায়ী বসছে। অ্যান্টিসিডেন্ট মানে এই যে প্লেস, এটা অ্যাডভার্ব, তো এখানে অ্যাডভার্ব হিসেবে বসছে। এই অ্যাডভার্বের হিসেবে এই হোয়ারটা বসছে, যার জন্য এই হোয়ারটাকে রিলেটিভ অ্যাডভার্ব বলা হচ্ছে। আবার দেখো, হাউ নাইস দ্য সিন ইজ, কত সুন্দর এই দৃশ্য। এখানে হাউ কথাটা এক্সক্লেমেটরি হিসেবে ব্যবহার হচ্ছে। আবার হাউ ডেঞ্জারাস দ্য বয় ইজ, কি মারাত্মক ছেলে। এখানেও হাউটা এক্সক্লেমেটরি হিসেবে ব্যবহার হচ্ছে। তাহলে বুঝতে পারছো বন্ধুরা যে অ্যাডভার্বের বিভিন্ন রকমভাবে অ্যাডভার্ব ব্যবহার হয় এবং তার বিভিন্ন রকম ফাংশন আছে। আর একটা লাস্টে যেটা বলবো, অ্যাডভার্বের সম্বন্ধে আরেকটু বলে নিই যে আর এখনও দুটো আছে, ডিনোটিং নাম্বার অ্যান্ড অ্যামাউন্ট, আর একটা আছে এক্সপ্রেসিং অ্যাডভার্ব। এবং সেই প্রথমে ভাগ করেছিলাম, সেইগুলো আমি বোঝাচ্ছি, কিন্তু পরপর তোমরা ভিডিওটা দেখলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। ডিনোটিং নাম্বার অ্যান্ড অ্যামাউন্ট, এটা কীরকম? যেমন ধরো, এখানে এই যে দুটো কথা আছে, নাম্বার, অ্যামাউন্ট। যেমন হি নেভার কামস হিয়ার, সে কখনো এখানে আসে না, এটা নাম্বারের মধ্যে পড়ছে, কখনো আসে না। একবার কি, দুবার কি, তিনবার, সেটা কিছু নয়, কখনো না। আবার হি অফেন মিট মি, সে প্রায়ই আমার সঙ্গে দেখা করে, প্রায়ই। এই যে অফেন কথাটা হচ্ছে এখানে
নাম্বার, অ্যাডভার্বের নাম্বার হিসেবে ব্যবহার হচ্ছে। আবার দেখো, দি ম্যাঙ্গোজ আর অলমোস্ট রাইপ, আমগুলো প্রায় পেকে গেছে। এখানে একটা অ্যামাউন্ট বোঝাচ্ছে, পরিমাণ, কত পরিমাণ হচ্ছে, প্রায় সবটাই, অলমোস্ট। এই অলমোস্টটা হচ্ছে অ্যামাউন্টের মধ্যে পড়ছে। কিংবা আই অ্যাম সো গ্ল্যাড টু মিট ইউ, তোমার সঙ্গে সাক্ষাৎ হয়ে আমি খুব খুশি, আমি প্রচণ্ডভাবে খুশি হয়েছি। এই যে সো গ্ল্যাড, এটাও অ্যামাউন্টের মধ্যে পড়ছে, যার জন্য এইগুলোকে ডিনোটিং নাম্বার অ্যান্ড অ্যামাউন্ট বলা হচ্ছে। ওকে, আচ্ছা, এইবার চলে আসি এক্সপ্রেসিং অ্যাডভার্ব। এক্সপ্রেস, একটু ভুল বললাম, সরি, এমফ্যাসিসিং অ্যাডভার্ব। এমফ্যাসিসিং অ্যাডভার্ব, এমফ্যাসাইজ মানে কি, জোর দেওয়া, তা থেকে এই কথাটা আসছে এমফ্যাসিসিং অ্যাডভার্ব। ঠিক আছে, যেমন ধরো একটা সেন্টেন্স আমি দিচ্ছি এখানে, অনলি ইউ হেল্প মি, অনলি ইউ হেল্প মি, কেবলমাত্র তুমি আমাকে সাহায্য করেছিলে। তাহলে এখানে এই অনলিটা দিয়ে এমফ্যাসাইজ করছি, জোর দিচ্ছি, যার জন্যে এখানে এই অনলিটা হচ্ছে এমফ্যাসিসিং অ্যাডভার্ব আর এমফ্যাসাইজিং অ্যাডভার্ব। সিমিলারলি উই টু সাকসিডেড, এখানে এই যে টু, টি ডবল টু, এইটাও এমফ্যাসাইজ করছে এটাকে, যার জন্য এটা হচ্ছে এমফ্যাসাইজিং অ্যাডভার্ব। তাহলে দেখো, আরও অ্যাডভার্ব সম্বন্ধে জানার আছে, পড়ার আছে, জানার তো কোনো শেষ নেই। আমি কনক্লুশনে এটাই বলবো যে অ্যাডভার্ব আমরা প্রথমের দিকে যেটা জানতাম খুব সহজভাবে, তাহলে বুঝতে পারছো ভেতরে অনেক কিছু অ্যাডভার্বের ব্যাপার আছে। কিন্তু মানে আমাদের পার্টস অফ স্পিচ সম্বন্ধে কোনোটাই কম নয়। নাউনও দেখলে অনেকগুলো ভাগ আছে, তার সব ক্লাসিফিকেশান আছে, প্রোনাউনেরও তাই, অ্যাডজেক্টিভেরও তাই, ভার্বেরও তাই, অ্যাডভার্বেরও সেই রকম ক্লাসিফিকেশান আছে, অনেক কিছু জিনিস জানা আছে। প্রিপোজিশন যখন পড়াবো, এর পরের এপিসোডে আমি প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এই তিনটে সম্বন্ধে আলোচনা করে দেবো। তখন দেখবে তার মধ্যেও কত রহস্য আছে, কত কিছু আমাদের জানার আছে। এইগুলো সম্বন্ধে একটা ক্লিয়ার আইডিয়া থাকলে কি হয়, আমরা ইংরাজি সম্বন্ধে একটা ক্লিয়ার আইডিয়া চলে আসে। এবং প্রিপোজিশন যখন পড়াবো, বা প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, বা এখন যেগুলো পড়াচ্ছি, এদের কোথায় কী অবস্থান, কী এদের ফাংশন, এইগুলো যদি আমরা শিখতে পারি, তাহলে আমরা সেন্টেন্স লেখার সম্বন্ধে তাদের অবস্থানগুলো ঠিক যথাযথ জায়গায় রাখতে পারবো। তাহলে কিন্তু উল্টোপাল্টা হয়ে যাবে, প্লেসগুলো ঠিক পাবে না। যার জন্য আমাদের এগুলো শেখার প্রয়োজনীয়তা আছে। আমাদের শিখতে একটু দেরি হোক, কিন্তু যদি ভালো করে শিখি, সহজভাবে শিখি, তাহলে আমার মনে হয় এটা ভবিষ্যতের পক্ষে খুব ভালো হবে। তোমরা যখন আরও উঁচু ক্লাসে উঠবে, এগুলো তখন বুঝতে সুবিধা হবে, এবং নিজেরা দেখবে সেন্টেন্স লিখতে পারছো কারেক্টভাবে, ভুল হচ্ছে না। তখন ওই সবসময় মুখস্থ করতে হবে না, নিজেরাই বানিয়ে লিখতে পারবে। হ্যাঁ, এই পার্টস অফ স্পিচের চ্যাপ্টারটা শেষ হয়ে গেলে আমি কিন্তু এরপর চলে আসবো এতে চলে আসবো ভয়েস চেঞ্জে চলে আসবো। আমি প্রথমেই বলেছিলাম ভার্বটা ভালো করে না শিখলে ভয়েস চেঞ্জ করতে অসুবিধে হয়। ভয়েস চেঞ্জে আসার আগে আমি যেটা আলোচনা করে নেবো কেস সম্বন্ধে। আমাদের তিনটে প্রধানত কেস আছে, নমিনেটিভ, অবজেক্টিভ, পজিটিভ। এই কেসগুলো সম্বন্ধে একটু আইডিয়া করে নিতে হবে, তার কারণ ভয়েস চেঞ্জ করতে গেলে এই কেসের প্রশ্ন চলে আসবে। ঠিক আছে, আর কি করতে হবে না, টেন্স তো আগেই শিখিয়ে দিয়েছি। যখন আমি আলোচনা করব কোথায় কীভাবে টেন্সটা, কোন ভার্ব কীভাবে বসবে, সেটা আমি ভয়েস চেঞ্জ যখন শেখাবো তখন আলোচনা করে দেবো। এবং ভয়েস চেঞ্জের একটা আছে, প্রথমেও বলেছিলাম 4-5টা শর্ত আছে। সেই শর্তগুলো যদি তোমরা মনে রাখতে পারো, তাহলে দেখবে ভয়েস চেঞ্জ করতে কোনো অসুবিধাই হচ্ছে না। সূত্রের মতো আছে, একটা টেকনিক আছে, সেই টেকনিকগুলো আমাদের আমি করে দেবো। আর যেমন আমি এর আগে টেন্স আলোচনা করার সময়, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স সম্বন্ধে আলোচনা করার সময় বলেছিলাম কোথায় ভার্বের শেষে এস বা ইএস যোগ হবে। এটা অনেকেই ভুল করে, এটাকে গুরুত্ব দেয় না, কিন্তু এটা ইংরাজিতে মারাত্মক ভুল। কোথায় এস বা ইএস যোগ হবে, তখন কি বলেছিলাম যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, এবং ভার্বটা যদি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের থাকে,
একদম চোখ বুজে ভার্বের শেষে এস বাই এস যোগ দিয়ে দেবে। এই তিনটের কোনো একটা ব্যতিক্রম হলে এস বাই এস যোগ হবে না। তেমনি ভয়েস চেঞ্জ যখন শেখাবো তখন ওই রকম সূত্র আছে, 4-5টা সূত্র আছে, সেগুলো আমি লিখিয়ে দেবো বা আলোচনা করে দেবো। তখন দেখবে চোখ বুঝে একদম ভয়েস চেঞ্জ করে দিচ্ছ। ভয়েস চেঞ্জের পর আসবে ন্যারেশন চেঞ্জ, তারপর অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ সেন্টেন্সে কীভাবে নিয়ে যাওয়া যায়, অর্থাৎ ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে এই সব ব্যাপারগুলো আসবে। ওই শুধু কিছু মুখস্থ করে ফেললেই তো হবে না, তোমাকে জিনিসটা জানতে হবে কি এর মধ্যে রহস্য আছে। সেইগুলো জানার জন্যেই আমাদের এত কিছু পড়তে হচ্ছে। একটু তোমরা ধৈর্য ধরে পড়ো, একটু ধৈর্য ধরে আমার কথাগুলো শোনো, বারবার ভিডিওটা দেখো, তাহলে দেখবে তোমাদের এই সবগুলো কোনো সমস্যাই নয়, সমস্ত কিছু একদম তোমাদের কাছে ইজি হয়ে দেখা দিচ্ছে। ঠিক আছে বন্ধুরা, আজকে তাহলে এই পর্যন্ত রাখি। এর পরের এপিসোডে আমরা বাকি পার্টস অফ স্পিচগুলো সম্বন্ধে আলোচনা করব। থ্যাংক ইউ।